সেবার আবিদ তার বন্ধু সিরাজকে নিয়ে গিয়েছিল মামাবাড়ি। সারাদিন বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে বাড়ি ফেরার জন্য মন স্থির করল, কিন্তু বেশ রাত হয়ে গিয়েছে। ঘড়িতে তখন রাত আনুমানিক 12টা। কিরে, তোরা দুটোতে কই যাচ্ছিস? তখন বললাম না আজকের রাতটা থেকে যা। না মামা, যদি আমাদের থেকে যাওয়ার ইচ্ছা হতো তাহলে আপনাকে বলতে হতো না। আসলে আগামীকাল আমাদের দুজনের একটা কাজ আছে, তাই যেতেই হবে। সে কাজ হোক, সকালে রওনা দিলেই তো হলো। মামা, তুমি তো জানোই আমাদের কাজটা কেমন। গ্রামের দুস্থদের জন্য একটা সংস্থা চালাই। কাল সকালে বেশ কিছু মাল আসবে, ওইগুলো আমাদেরকে রিসিভ করতে হবে। আরে বাবা, তোদের বারণ করছি এত করে। এত রাতে বিপদ হতে পারে। রাতের আধারে কোথায় কি ঘুরে বেড়ায়, অশরীরীদের প্রকোপ এ সময় বেশি থাকে। মামা, কিচ্ছু হবে না। আর আজ পূর্ণিমা, এত চিন্তা করবেন না। বাড়ি ফিরে আমরা আপনাকে ফোন করব। আচ্ছা, এত করে বারণ করার পরও যখন থাকবি না, তখন দেখে শুনে যা। বাড়ি ফিরে অবশ্যই আমাকে ফোন করিস। আচ্ছা মামা। মামাকে বিদায় জানিয়ে তারা বেরিয়ে পড়ল। আকাশে থালার মতো পূর্ণিমা চাঁদ উঠেছে। এত রাতেও কোনো টর্চ লাইটের প্রয়োজন পড়ল না। তারা দুজনে খেয়াল করল চারপাশ নিরিবিলি শুনশান নীরবতা। কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। এত রাতে আশেপাশে তাকিয়ে কোনো গাড়ির খোঁজ করা বিলাসিতা ছাড়া কিছু না। চল, আর দেরি না করে হাঁটতে শুরু কর। হেঁটে হেঁটে তো অনেক সময় লেগে যাবে রে। আর কোনো উপায় নেই রে, এত রাতে কোথাও রিক্সা বা ভ্যান কিছুই খুঁজে পাবো না। হ্যাঁ, সেটা ঠিক। চল, কথা বলতে বলতে হাঁটতে শুরু করি। ধীরে ধীরে পথ কমে আসবে। দেখেছিস ভাই, চাঁদের আলোতে চারদিক কি পরিষ্কার দেখা যাচ্ছে। তাই তো দেখছি, পথঘাট সব পরিষ্কার, কোনো সমস্যাই হবে না আশা করি। আচ্ছা ভাই, আমাদের কি এত রাতে বের হওয়া উচিত হয়েছে? কেন এই কথা বলছিস হঠাৎ? আমরা যদি রাতের মধ্যে বাড়িতে না পৌঁছাই তাহলে কালকের কাজগুলো ওভাবেই পড়ে থাকবে, আর আমাদের জন্য গরিব মানুষগুলো পথ চেয়ে বসে থাকবে। হ্যাঁ, আসলেও ঠিক। কিন্তু যদি কোনো বিপদ হয়? কিসের বিপদ হবে? কোন বিপদের কথা বলছিস তুই? মানে ভূত প্রেত? এই 2024 সালে এসেও তুই ভূতপ্রেতে বিশ্বাস করিস? তুই পারিসও বটে। হাসছিস কেন? আমাদের চারপাশে অশরীররা ঘুরে বেড়ায়, এটা তো সত্য কথা। আচ্ছা ঠিক আছে, মানলাম। যদি কোনো বিপদ হয় দুজনে মিলে সেটা সামলে নেব, এত ভাবিস না তো। মামাবাড়ি থেকে আবিদের গ্রামটা বেশি দূরে নয়। দুজনে আপন মনে কথা বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এমন সময় দুজনেই খেয়াল করল তাদের পাশ দিয়ে একটা দমকা হাওয়া বয়ে গেল। একটি বৃদ্ধ লোক তাদের পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। এই আবিদ, কিছু অনুভব করলি? হ্যাঁ, কেমন যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল মনে হলো। হ্যাঁ, সামনের দিকের লোকটাকে দেখ। বয়স 70-এর মতো হবে, কিন্তু কি দ্রুত আমাদের পাশ দিয়ে হেঁটে আমাদের পাশ করে সামনের দিকে চলে গেল। এটার থেকেও অবাক করার বিষয় হলো আমরা তো আমাদের পিছনে কাউকে লক্ষ্য করিনি। পুরোটা রাস্তা জুড়ে তো আমরা দুজনেই ছিলাম। হুট করে... এই ভাই, ভয় দেখাস না। আমি কিন্তু এইসব ব্যাপারে এমনিতেই অনেক ভীতু। তুই না মেয়ে মানুষের মতো এত অল্পতেই ভয় পেলে চলে? কিছুক্ষণ পর তারা খেয়াল করল বৃদ্ধ লোকটি তাদের সামনে দাঁড়িয়ে আছে। কিরে আবিদ, বৃদ্ধটা হঠাৎ দাঁড়িয়ে গেল কেন? আমাদের দিকেই তো তাকিয়ে আছে, হয়তো আমাদের জন্যই অপেক্ষা করছে। আমাদের জন্য? কিন্তু কেন? আচ্ছা, এত অস্থির হচ্ছিস কেন? সামনে গিয়ে জিজ্ঞাসা করি। বুড়ো মানুষ, রাতের বেলায় কোনো বিপদ আপদে পড়েছে হয়তো। আচ্ছা, চল গিয়ে দেখি। তারা দুজনে লোকটার কাছে যেতেই সে নিজে থেকেই তাদের ডাকতে শুরু করল। এই যে শুনছো বাবারা, এদিকে
একটু আসবে? এই যে শুনছো বাবারা, এদিকে একটু আসবে? কি হয়েছে চাচা, কোনো সমস্যায় পড়েছেন? বাবা, তোমরা আমাকে একটু সাহায্য করো না বাবা। কি হয়েছে চাচা? আপনি কান্না করছেন কেন? বাবা, আমার ছেলেটা আত্মহত্যা করে মারা গেছে, তাই আমার ছেলের মরা কেউ পোড়াতে চাচ্ছে না, আর কেউ আমার ছেলের লাশ স্পর্শও করতে চাইছে না। কিন্তু আমরা কিভাবে সাহায্য করতে পারি? বাবা, আমি বুড়ো মানুষ, একা একা তো লাশটা টেনে আনার ক্ষমতা নেই। এই যে আমার বাড়ি মিনিট 5 দূরে। তোমরা যদি আমার সাথে যেয়ে আমার ছেলের লাশটা শ্মশানে রেখে আসতে, তাহলে আমি আমার ছেলের লাশটা দাহ করতে পারতাম। কিরে, এত কি ভাবছিস? মাঝরাতে এসব ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। কিন্তু লোকটাকে দেখে তো অসহায় বলেই মনে হচ্ছে। তুই ভয় সাইডে রেখে লোকটাকে সাহায্য কর, আর আমাদের কাজই তো হচ্ছে মানুষকে সাহায্য করা। আরে বুঝছিস না কেন? আত্মহত্যার লাশ, তাও আবার শ্মশানে নিয়ে যেতে হবে। ওহ সিরাজ, এত ভয় পেলে চলে? কিচ্ছু হবে না, আমি তো তোর সাথে আছি। কি বলছো তোমরা বাবা? আমাকে কি তোমরা সাহায্য করবে না? হ্যাঁ হ্যাঁ চাচা, অবশ্যই করব। চলুন। তো কোথায় আপনার বাড়ি? চলুন আপনার ছেলের লাশটা নিয়ে আসি। এই যে সামনের দিকে 5 মিনিট হাঁটলেই। আচ্ছা ঠিক আছে চাচা, চলুন। তারা দুজনেই একটি বাড়ির সামনে গিয়ে দেখতে পায় অনেক পুরনো ভাঙা টিনের একটি বাড়ি। চাচা, এই বাড়িতে আপনি থাকেন? হ্যাঁ বাবা, এইখানেই থাকি। চলুন, আপনার ছেলের লাশ দ্রুত বের করি। আবিদ, সিরাজ আর সেই বৃদ্ধটা মিলে লাশটা বের করল। লাশটিকে নিয়ে তারা শ্মশানের উদ্দেশ্যে রওনা হল। কিন্তু তাদের একবারের জন্য মনে হলো না চতুর্থ ব্যক্তিটি কে। আচ্ছা চাচা, শ্মশানটা ঠিক কতখানি দূর? বেশি দূর না বাবা, এই মিনিট 10 হবে। আচ্ছা চাচা, আপনার ছেলের আত্মহত্যা করার কারণ কি? তার বয়সটা কি জানতে পারি? এত প্রশ্ন করো না তো বাপু, আমার মনের অবস্থা তো বুঝতেই পারছো। হঠাৎ বৃদ্ধের এমন গম্ভীর কণ্ঠ কেমন যেন পরিস্থিতিটাকে ঘোলাটে করে দিল। এরপর আবিদ বা সিরাজ কেউ বৃদ্ধকে কোনো প্রশ্ন করল না। চাচা, আমাদের কাজ তো শেষ, তাহলে এবার আমরা আসি। তখন তোমাদের সাথে অমন ব্যবহার করেছি বলে তোমরা রাগ করেছো বাবা। আসলে আমার মনের অবস্থা কি সেটা বুঝতেই পারছো। না না, ঠিক আছে, আমরা কিছু মনে করিনি। সদ্য ছেলেকে হারিয়েছেন, আমাদের এত প্রশ্ন করা আসলে উচিত হয়নি। আমাকে অনেক উপকার করলে বাবা, আর একটা উপকার করবে? মানে আবার কি? কি সাহায্য চাচা? দেখো, আমাদের তো দেহ পোড়ানোর নিয়ম, কেউ আশেপাশে নেই। শ্মশানে এইভাবে একা লাশ ফেলে গেলে লাশের ক্ষতি হতে পারে। তোমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করো, আমি চিতার কাঠ নিয়ে আসছি। আবিদ ও সিরাজ একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনে বুঝতে পারছে না কি বলবে। একে তো তাদের এমনিতেই দেরি হয়ে গিয়েছিল, তার উপর আবার অপেক্ষা। আচ্ছা ঠিক আছে, কিন্তু বুঝতেই তো পারছেন অনেক রাত হয়ে গেছে। আপনি দ্রুত ফিরে আসবেন কেমন? আমাদের দুজনকে আবার বাড়ি ফিরতে হবে। কোনো কথা না বলে একটি মুচকি হাসি দিয়ে শ্মশান থেকে বেরিয়ে চলে গেল। কিরে ভাই, লোকটা ফিরছে না কেন? বুড়ো মানুষ, কাঠগুলো নিয়ে আসতে হয়তো ওনার কষ্ট হচ্ছে। আমাদের যে কোনো একজনকে ওনার সাথে যাওয়া উচিত ছিল। কি যে বলিস, মাঝরাতে শ্মশানের মধ্যে ফেসে আছি, আরও ওনার সাথে যেতাম?
আচ্ছা ঠিক আছে, এমন করিস না। মানুষের বিপদে মানুষ না এগিয়ে আসলে কে এগিয়ে আসবে বল? কিরে ভাই, চাচার তো টিকিটাও দেখা যাচ্ছে না। রাত তো প্রায় 2টা বেজে গেল। কি যে এক মুসিবতে পড়লাম। দুজনের কথা বলার মাঝেই হঠাৎ গুনগুন করে একটা কান্নার শব্দ ভেসে আসতে থাকে। তুই কি শুনতে পারছিস ভাই? কান্নার শব্দ আসছে বলে মনে হচ্ছে। আশেপাশে কে কান্না করছে? ভাই, এখনো সময় আছে, চল এখান থেকে বের হই। আরে দাঁড়া, কোনো বিড়ালও তো হতে পারে, তাই না? আশপাশটায় হঠাৎ ঝড় বইতে শুরু করে। আচমকা পরিবেশটা কেমন যেন হয়ে উঠছে রে। এই সিরাজ, এখন তো আমারও ভয় লাগছে রে। আকাশের অবস্থা হঠাৎ এমন হয়ে গেল কেন? তোকে আগেই বলেছিলাম, খুব তো পুরুষ মানুষের সাহস সাহস করছিলি। হঠাৎ ঝড়ের প্রচণ্ড বাতাসে কাপড়টা সরে যায়। সিরাজ লাশটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। কিরে, তোর আবার কি হলো? এরকম ধুম মেরে লাশের দিকে তাকিয়ে আছিস কেন? কি, এটা তো বৃদ্ধের লাশ। তার মানে আমি তো নিজে চোখে বিশ্বাস করতে পারছি না রে। সিরাজ, এখানে আর এক মুহূর্ত না, পালা পালা সিরাজ। আবিদ ও সিরাজ কোনো রকমে শ্মশান থেকে বের হতে যাবে। এমন সময় তারা দেখতে পায় বৃদ্ধ লোকটি কাঠ মাথায় নিয়ে শ্মশানের দিকে আসছে। তারা দুজনে আবার খাটিয়ার দিকে তাকিয়ে দেখে সেখানে কোনো লাশ নেই। সিরাজ, বাঁচতে চাইলে চোখ বন্ধ করে ভো দৌড় দে। দুজনে শরীরের সব শক্তি একত্রে করে প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো। তারা যখন দৌড়াচ্ছিল, এমন সময় সুন্দর আকাশটা কালো মেঘে ঢেকে গেল। আকাশ ভেঙে বৃষ্টি নামলো। এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে আবিদ বা সিরাজ কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। এমন সময় আবিদের মনে হলো তারা আর সামনে এগোতে পারছে না। তাদের পা দুটো যেন একদম জমে গিয়েছে। এমন সময় সেই বৃদ্ধ লোকটা তাদের সামনে এসে দাঁড়ালো। লোকটার চেহারা ফ্যাকাশে, চোখগুলো কেমন যেন শরীরের ভেতরে ঢুকে গিয়েছে। গলাটা কাটা, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। আমাদের ছেড়ে দিন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা কথা দিচ্ছি আর কখনো এদিকে আসবো না। ভুল ভুল তো আমার ছিল। মানুষ রূপী কিছু শয়তানকে জন্ম দিয়েছিলাম, কেউ আমার কথা ভাবলো না। আমরা তো কিছুই করিনি, দয়া করে আমাদের ছেড়ে দিন। মানুষের প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই। আমি যখন বেঁচে ছিলাম আমি কারো একটা ক্ষতি করিনি, কিন্তু আফসোস, আমার খারাপ সময়ে আমি একটা কাউকে খুঁজে পাইনি। আর এখন মানুষ দেখলে এখন এখন আমার রাগ হয়, ঘৃণা হয়। আমরাও মানুষের সাহায্য করি, মানুষের বিপদে পাশে দাঁড়াই। আমরা আপনার ছেলের মতো, দয়া করে আমাদের যেতে দিন। ছেলে? খবরদার, ওই নাম মুখে নিয়েছিস তো এখনই ঘর মোটকে দিব। এই পৃথিবীর সবচেয়ে মিথ্যে মোহ হলো সম্পর্কের মায়াজাল। যতদিন স্বার্থ, ততদিন মিথ্যে মায়া, মিথ্যে ভালোবাসা। আসল সম্পর্ক শুধু টাকা পয়সা, ধন সম্পদে। আমাদের দয়া করুন, আমাদের ওসবে কোনো লোভ নেই। তোদের আমি যেতে দেব, তবে আমার একটা কাজ করে দিতে হবে। আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি। তাদের কথা শেষ হতে না হতেই প্রচণ্ড শব্দে কোথাও বাজ পড়ল। বাজ পড়ার শব্দে তাদের হুঁশ ফিরে আসলো। এমন সময় সিরাজ সামনের লোকটাকে ধাক্কা দিয়ে দৌড়াতে শুরু করলো। যেও না তোমরা, দাঁড়াও,
আমার কথা শোনো, আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে মুক্ত করো। আবিদ বা সিরাজ কেউ তার কথা শুনল না। তারা কোনো দিকে না তাকিয়ে প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করলো। আমাকে সাহায্য করো, আমাকে এভাবে ফেলে যেও না। দৌড়াতে দৌড়াতে তারা একটি রাস্তার মোড়ে এসে মুখ থুবড়ে পড়ে গেল। এই যে একটা লোক, ওনাকে জিজ্ঞেস কর। এই যে শুনছেন শুনছেন, এদিকে একটু শুনবেন। আমাকে কিছু বলছো বাবা? জি, দয়া করে আমাদের একটু সাহায্য করুন। আমি কিভাবে সাহায্য করব বাবা? আমি তো চোখেই দেখতে পাই না। আমাদের একটা প্রেত মেরে ফেলতে চায়, দয়া করে আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দিন। প্রেত? আমাকে খুলে বলো তো কি হয়েছে। ও জগদীশ, হ্যাঁ, উনি বড্ড ভালো মানুষ ছিলেন, কিন্তু ওনার পোড়া কপাল, আত্মহত্যা করে শেষমেশ মরল। কেন? কি হয়েছে? তার অনেক সম্পদ ছিল, সারা জীবন কষ্ট করে জমি বাড়ি সব করেছিল। ওনার 2 ছেলে, কিন্তু কেউই তাকে দেখতো না, খেতে দিত না। মানুষটা অনেক কষ্ট করে দিন কাটিয়েছে। কবে আত্মহত্যা করেছেন উনি? সবাই বলা বলি করছিল 2 দিন আগে গলায় ফাঁস নিয়েছে, তার ছেলেদের অত্যাচার সহ্য করতে না পেরে। কি বলছেন? তারপর কি হলো? উনি আত্মহত্যা করেছে বলে তার ছেলেরা সারা গ্রামে ছড়িয়ে দিল, তার সৎকার করা হলে গ্রামে অশুভ কিছু হবে, তাই শেষ কার্য করেনি। মানুষটা মরেও শান্তি পেল না। এত বড় একটা ঘটনা হলো, পুরো গ্রামের কেউ কিচ্ছু বলল না তাদের? তার ছেলেরা সব সম্পত্তি বিক্রি করে কাল দিনের বেলা শহরে চলে গেছে শুনেছি। বাবার মুখে আগুনটা পর্যন্ত দেয়নি, কিন্তু সকাল থেকে সবাই বলা বলি করছিল শ্মশানে নাকি কেউ তার লাশ দেখেছে। কেউ হয়তো দয়া করে রাতের আধারে রেখে এসেছে। মৃত্যুর পর ও পচে গন্ধ হয়ে যাচ্ছিল। আপনারাও তো ওনার শেষকৃত্যটা করতে পারতেন। আমি চোখে দেখতে পাই না, নইলে আমি একাই করতাম। আমরা লাশটাকে দেখেছি, আমরা আছি আপনার সাথে। চলুন, আমরাই শেষ কাজটা করব। তোমরা সত্যি বলছো? তোমরা যাবে আমার সাথে? তাহলে চলো। বুঝলি সিরাজ, উনি আসলে আমাদের কোনো ক্ষতি করতে চাননি। ঠিকই বলেছিস। তারপর তারা বৃদ্ধ লোকটিকে সঙ্গে নিয়ে শ্মশানের দিকে চলল। সিরাজ, হাত লাগা, ঝটপট কাঠগুলো নিয়ে চিতাটা সাজিয়ে ফেল। আবিদ মৃত লোকটির মুখাগ্নি করল। আমরা অনেক ভালো একটা কাজ করেছি আবিদ। বৃদ্ধের আত্মাটা এখন মনে হয় শান্তি পেয়েছে।